এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 সকল শিক্ষার্থীদেরকে বায়োলজি হ্যান্ডনোট ক্লাসের সবাইকে স্বাগতম। আমরা বায়োলজির প্রথম অধ্যায়, যে অধ্যায়ের সম্পর্কিত একেবারে বিস্তারিত সকল কিছু হ্যান্ডনোটের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করছি। এই অধ্যায়ে এই একটি মাস্টার হ্যান্ডনোট ক্লাস করলে তোমাকে এখান থেকে আর কিচ্ছু করতে হবে না। এই হ্যান্ডনোট ক্লাসটি তোমাদের জন্য একটা মাস্টার মাইন্ড ক্লাস বলতে পারো তোমরা। এর মাধ্যমে তুমি বিস্তারিত সকল কিছু, মানে প্রথম অধ্যায়ে জীবন পাঠ যে অধ্যায়টির নাম, সেই অধ্যায় থেকে একেবারে এ টু জেড সকল কিছু জানবা। এবার আসি সর্বপ্রথম আমরা হ্যান্ডনোটটিতে। প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো জীবন পাঠ। এই অধ্যায় থেকে প্রথমের কথা যদি বলি, বিজ্ঞানকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি। এক হলো ভৌত জীববিজ্ঞান এবং হলো জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে আবার দুইটা জিনিস পড়ে, সেটা হলো পদার্থবিজ্ঞান ও রসায়ন। তাহলে পদার্থবিজ্ঞান এবং রসায়ন হলো কার আওতাধীন? সেটা হলো ভৌত জীববিজ্ঞানের। এরপরে আসে বায়োলজি। বায়োলজি শব্দটি বায়োস প্লাস লগস শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যে দুটি শব্দ হলো ল্যাটিন শব্দ। বায়োলজি শব্দটি বায়োস ও লগস এই দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো, যে দুইটা শব্দই হলো কি শব্দ? ল্যাটিন। বায়োস, বায়োস অর্থ জীবন বা লাইফ। বায়োস অর্থ জীবন বা লয় কে লাইফ। লগস অর্থ হলো জ্ঞান বা স্টাডি। ঠিক আছে? তাহলে বায়োলজি হলো বায়োস ও লগস এই দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। বায়োসের অর্থ হলো জীবন এবং লগসের অর্থ হলো জ্ঞান। এরপর আসি বায়োলজি বা জীববিজ্ঞান কাকে বলে। বায়োলজি বা জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞান বেশ কয়েকটি প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস ও প্লাস লগস এই শব্দ দুটি সংযোগের মাধ্যমে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কি? জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক ভৌত বা মৌলিক, এবং হলো দুই হলো ফলিত, মানে ভৌত বিজ্ঞান ও কি ফলিত বিজ্ঞান। এর পরবর্তীতে আসে হলো জীববিজ্ঞানের যে বিষয়টা, সেটা হলো ভৌত জীববিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করে। ভৌত জীববিজ্ঞানের টোটাল 11টি বিষয় রয়েছে। ভৌত জীববিজ্ঞানের টোটাল 11টি তত্ত্ব আওতাধীন রয়েছে এবং তত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত আলোক বিজ্ঞানে মেনলি তত্ত্বের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কি করা হয়? আলোচনা। নৈবেদিক প্রশ্ন তোমাকে এইভাবে প্রশ্ন করবে যে ভৌত আলোক বিজ্ঞানের মূল আলোচনার বিষয় কি? সেক্ষেত্রে উত্তর হবে তত্ত্ব। ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানের বা ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কি? সেক্ষেত্রে উত্তর হবে কি? তত্ত্বীয় বিষয় আলোচনা করা হয়। তারপর ভৌত জীববিজ্ঞানের টোটাল বিষয় কয়টা নিয়ে কথা বলা হয়? 11টি বিষয় নিয়ে কথা বলা হয়। এরপর আসে প্রথম বিষয় হলো অঙ্গ সংস্থান বা মরফোলজি। মরফোলজিতে মেনলি অঙ্গ সংস্থান বা মরফোলজি কাকে বলে বা এটার কাজ কি, এই বিষয় নিয়ে যদি কথা বলি, জীবের সর্বাধিক অঙ্গ সংলগ্নিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গস্থান এবং দেহের ভিতরের বা অভ্যন্তরীণ বর্ণনার স্তরকে তোমার কি ইন্টারনাল মরফোলজি বলা হয়। তাহলে আমাদের গেল অঙ্গ সংস্থান গেল বা মরফোলজি গেল। এরপরে আমাদের আসে পরবর্তী টপিক, সেটা শ্রেণীবিন্যাসবিদ বা টক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাসবিদ বা টক্সোনমি, এখান থেকে মেনলি খুব বেশি পড়তে হবে না, তবে খালি মনে রাখতে হবে জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়। জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতিগুলোকে তোমার কি টক্সোনমিতে অথবা তোমার শ্রেণীবিন্যাসে বিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। আর পরবর্তী আসলে শরীরবিদ্যা। শরীরবিদ্যা থেকে কোন কোন টপিক পড়বা? শরীরবিদ্যা বা সাইকোলজি, এখানে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন হলো শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়। প্রশ্ন এরকম থাকতে পারে, সালোক সংশ্লেষণ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ফিজিওলজি মানে সাইকোলজি। ঠিক আছে? তো জীববিজ্ঞান সালোক সংশ্লেষণ কি? শরীরবিদ্যায় আলোচনা করা হয়, ফিজিওলজি। রেচন কোন প্রক্রিয়া আলোচনা করা হয়? ফিজিওলজিতে বা শরীরবিদ্যায়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। এছাড়াও তোমার কি জীবের যাবতীয় যে শরীরবৃত্তীয় কাজের বিবরণ রয়েছে এই শাখায় কিন্তু তা পাওয়া যায়। এরপর আসে হিস্টোলজি। জীবদেহের টিস্যুসমূহের গঠন,
বিন্যাস এবং কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী এই শাখায় কি করা হয়? আলোচনা করা হয়। এরপর আসে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এখানে জনন কোষের উৎপত্তি, নিষিক্তি, জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এই শাখার প্রধান বিষয়। তার মানে এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে যে জাইগোট নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? উত্তর হবে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। অথবা প্রশ্ন এভাবে হতে পারে জাইগোট সম্পর্কিত বা ভ্রূণ সম্পর্কিত বিদ্যা কোনটি? সেক্ষেত্রে ভ্রূণবিদ্যা। অবশ্যই ইংরেজি নামটা মনে রাখবা। তারপর আসে কোষবিদ্যা। তারপর আসে কি? কোষবিদ্যা। কোষবিদ্যা অর্থাৎ সাইটোলজি। কোষবিদ্যার মেন কাজ হলো জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখায় করা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হলো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জীব ও জীবের বংশধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। জীব ও জীবের বংশধারা সম্পর্কে এই শাখায় কি করা হয়? আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক হলো তোমার বিবর্তনবিদ বা ইভলিউশন। বিবর্তনবিদ বা ইভলিউশন। ইভলিউশন শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহের আলোচনা এই শাখায় করা হয়ে থাকে। এর পরবর্তী আসে হলো বাস্তুবিদ্যা বা ইকোনোলজি। ঠিক আছে? বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? ইকোলজিতে এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্মসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে? জাস্ট এতটুকু জানলেই হবে। তারপর আসে অ্যান্টোকাইনোলজি। অ্যান্টোকাইনোলজিতে জীবদেহের হরমোন কার্যাবলীর কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয়ে থাকে। সহজ বাংলা যদি বলি, জীবদেহের হরমোন জীববিজ্ঞানের কোন জায়গায় আলোচনা করা হয়? উত্তর হবে অ্যান্টোকাইনোলজি। এই জায়গা থেকে নৈবিত্তিক প্রশ্ন আসবে, তোমরা শিওর থাকতে পারো। এরপর আসে জীবভূগোল। জীবভূগোলে কি হয়? এ শাখায় বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তারিত অভিভাজন সম্পর্কিত আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। এর পরবর্তী আসে ফলিত বিজ্ঞান। এরপর আসে ফলিত বিজ্ঞান। দেখো, আমরা জীববিজ্ঞানের টোটাল বিগত সকল প্রশ্ন অ্যানালাইসিস করে, তোমাদের বই অ্যানালাইসিস করে এবং মেডিকেল থেকে যে প্রশ্ন আসে সেইগুলো সকল কিছু অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই পিডিএফটা ক্রিয়েট করছি। যে পিডিএফটা দেখতে পাচ্ছ হাতের লেখায় রয়েছে, এই পিডিএফটা সম্পূর্ণভাবে তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে। যারা অনেকে চাও যে ভাইয়া এভাবে ভিডিও দেখে পড়া কষ্টকর, সেক্ষেত্রে পিডিএফটা কিভাবে নেব, পিডিএফটা কিভাবে নিবা সেই সম্পর্কিত বিস্তারিত সকল কিছু দেখবা। অবশ্যই তুমি ডেসক্রিপশনে সেই সম্পর্কিত যাবতীয় সকল কিছু জানতে পারবা। তো পিডিএফ যাদের লাগবে তারা ডেসক্রিপশন চেক করে খুব অনায়াসেই তোমরা চাইলে পিডিএফ নিতে পারবা। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কি? তোমার ফলিত জীববিজ্ঞানের টোটাল বিষয় হলো 10টি বিষয় নিয়ে কথা বলা হয়। ফলিত জীববিজ্ঞানের টোটাল 10টি বিষয় নিয়ে কথা বলা হয় এবং জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় সম্পর্কিত আলোচনা করা হয়। ঠিক আছে? এরপরে জীবাশ্ম বিজ্ঞান। এরপর কি? জীবাশ্ম বিজ্ঞান। গতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হলো এটি। ঠিক আছে? এটা হলো এই সম্পর্কিত একটি বিজ্ঞান। এরপরে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিক্স। বায়োস্ট্যাটিক্স। তো বায়োস্ট্যাটিক্সে অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করা হয় বা বায়োস্ট্যাটিক্সের মেন বিষয় কি? জীব পরিসংখ্যার বিষয়ক বিজ্ঞান হলো বায়োস্ট্যাটিক। ঠিক আছে? জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞানই হলো তোমার কি? বায়োস্ট্যাটিক্স। এরপরে আসলো পরজীববিদ্যা। পরজীবী বিদ্যা কি? পরজীবী জীবের জীবন প্রণালী ও রোগ সম্পর্কিত একটি বিজ্ঞান। এরপরে আসে মৎস্য বিজ্ঞান। এরপরে কি আসে? মৎস্য বিজ্ঞান। মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান হলো মৎস্য বিজ্ঞান। এরপর আসে কীটতত্ত্ব। এরপর আসে কি? কীটতত্ত্ব। কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, তারপর হলো তোমার ক্ষয়নীতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হলো তোমার কীটনীতি বা অ্যান্টোমোলজি। তারপর অণুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান মানে মাইক্রোবায়োলজি। ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানই হলো অণুজীব বিজ্ঞান। এরপর আসে কৃষি বিজ্ঞান। এরপর আসে কি?
কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এগ্রিকালচার বিষয় হলো কৃষি বিষয়ক বিজ্ঞানী হলো এগ্রিকালচার বিজ্ঞান, এখানে আহামরি কিছু পড়ার দরকার নেই। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, সবাই জানে যে মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানী হলো মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। তারপর প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানী হলো প্রাণ রসায়ন। তারপর আসে জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান হলো কি জিন প্রযুক্তি বা জেনেটিক সায়েন্স। আর পরবর্তী আসে হলো পরিবেশ বিজ্ঞান মানে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান বলতে বোঝানো হয় পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান বা মিনারেল তোমার কি বায়োলজি। সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানী হলো, ঠিক আছে, তো সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানী হলো সামুদ্রিক জীববিজ্ঞান। আর তো হলো বন্যবিজ্ঞান বা ফরেস্ট্রি। বন্যবিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? বন্যবিজ্ঞানী খুব স্বাভাবিকভাবেই বন সম্পদ ব্যবস্থাপনা এবং এর সংরক্ষণ সম্পর্কিত আলোচনা করা হয় এই বিজ্ঞানে। তারপর আসলে জীব প্রযুক্তি, এরপর আসে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজিতে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান এটি। তারপরে ফার্মেসি, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হলো তোমার কি ফার্মেসি। ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞানী হলো তোমার কি ফার্মেসি। তারপর হলো বন্য প্রাণীবিদ্যা কি বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞানী হলো কি প্রাণীবিজ্ঞান। এর পাশে বায়ো ইনফরমেটিক্স মানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন হলো ক্যান্সার বিষয়ক বিজ্ঞান ইত্যাদি হলো বায়ো ইনফরমেটিক্স। এরপরে আমাদের আসবে হলো দ্বিপদ নামকরণ। তো তার মধ্যে যদি বায়োলজির বিষয়ে কথা বলি, প্রথম অধ্যায়ের কথা বলি, তাহলে ক্যারোলাস লিনিয়াস এই নামটি তোমাকে অবশ্যই এতদিনে তোমরা পরিচিত হয়ে গেছো। আবার বলছি, যারা এই পিডিএফ গুলো নিতে চাও, তোমাদের ক্লিয়ারলি বলছি, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেখো, যাবতীয় সকল কিছু বলা হয়েছে। তুমি সেইভাবে খুব অনায়াসেই শুধু একটি অধ্যায় নয়, যে কোনো একটির পিডিএফ যদি তোমরা একটা বিষয় নাও, ওই বিষয়ের প্রত্যেকটি অধ্যায় সম্পর্কিত তুমি পিডিএফটা পেয়ে যাবা। পিডিএফ কিভাবে নিবা বিস্তারিত সকল কিছু কমেন্ট সেকশনে, বিস্তারিত সকল কিছু তোমার ডেসক্রিপশনে রয়েছে, তুমি সেখান থেকে চেক দিতে পারো। এখন ক্যারোলাস লিনিয়াসের যদি কথা বলতে চাই, ক্যারোলাস লিনিয়াসের জন্ম হলো 1707 সালে এবং তার মৃত্যু হলো 1778 সালে। আজ পর্যন্ত উদ্ভিদ প্রায় 4 লক্ষ এর এবং প্রাণীর প্রায় 13 লক্ষ নামকরণ করা হয়েছে। তাহলে উদ্ভিদের নামকরণ করা হয়েছে 4 লক্ষ, আর প্রাণীর নামকরণ করা হয়েছে কত? 13 লক্ষ প্রাণীর নামকরণ করা হয়েছে। এবার যদি একটা সাল কথা বলি, ক্যারোলাস লিনিয়াসের ক্ষেত্রে 1735 সাল, এই সালটি গুরুত্বপূর্ণ। ক্যারোলাস লিনিয়াস 1735 সালে বেশ অনেক কিছুই করেছেন। প্রথম, তিনি সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই বই লেখেন, যে বইয়ের নাম হলো সিস্টেম ন্যাচারাল। এই বইটি হলো 1735 সালে তিনি লেখেন, ঠিক আছে। যে বইটা হলো 10th এডিশন বা 10ম সংস্করণ, সেটা হলো ICJ-10 মানে হলো ICJ-10 মানে হলো ইন্টারন্যাশনাল কোড জুলজিক্যাল নমেনক্লেচার। এরপরে আসে 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করার পরও ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির শিক্ষক হন হলো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসের জীবনে 1735 সাল, এই সালটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসে 13 এডিশন, এই বইটির 13 এডিশন বা সিস্টেম তোমার কি ন্যাচারাল, এই বইটির 13 এডিশন আসে হলো তোমার 26 অক্টোবর তোমার 1954 সালে। ICJ-10 অর্থাৎ হলো ক্লাসিফিকেশন, হয়েছে। তার পরবর্তী তাদের ক্যারোলাস লিনিয়াস সম্পর্কিত কথা বলতে গেলে আরেকটা সাল নিয়ে কথা বলতে হয়, সেটা হলো 1753 সাল। ক্যারোলাস লিনিয়াসের ক্ষেত্রে 1753 সালও একটি গুরুত্বপূর্ণ সাল। এই সালে যদি কথা বলি, ক্যারোলাস লিনিয়াস যিনি হলো স্পেশাল তোমার প্লান্টাম এখানে বানান হয়তো ভুল করছে, নামে আরেকটি বই লেখেন, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস 1753 সালে স্পেশাল প্লান্টাম এই সম্পর্কিত বা এই নামে তিনি আরো একটি বই লিখেন, যে বইয়ে তিনি দুই ধরনের, প্রথম বই ছিল কি ICJ-10, যার পূর্ণ অর্থ হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার।
ক নম্বর প্রশ্ন এটা আসে বা নৈবিত্তিক প্রশ্নও দেখা যায়। ICZN এর পূর্ণরূপ কি? ICZN এর পূর্ণরূপ কি বা ICBN এর পূর্ণরূপ কি? এর পরবর্তী প্রশ্ন হলো ICBN। ICBN হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, তারপরে আসে হলো ক্যারোলাস লিনের সম্পর্কিত আরো একটি সাল আছে, যেটা হলো তোমার 1956 সাল। এই 1956 সালে কি কি হয়েছে? 1956 সাল আসলে ক্যারোলাস লিনিয়াসের জন্য নয়, এই সালটি হলো RS হট্টকারের জন্য গুরুত্বপূর্ণ। 1956 সালে কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে RS হট্টকার বা হুইটেকার, ঠিক আছে, হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, যেটাকে আমরা 5 কিংডম নামে জেনে থাকি, যাকে আমরা কি নামে জানি? 5 কিংডম। তো এই 5 কিংডমের সূচনা হয়ে থাকে বা জন্ম হয়ে থাকে হলো 1956 সালে। এর পরবর্তী RS হট্টকার সম্পর্কিত আরেকটা কথা 1974 সাল নিয়ে কথা বলতে হয়। 1974 সালে মার্গুলিস হট্টকার এর শ্রেণীবিন্যাসের পরবর্তী ও বিস্তারিত রূপ দেন। তিনি জীবজগৎকে দুটি সুপার কিংডম এবং 5টি রাজ্যকে এই দুইটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। সহজ কথা হলো RS হট্টকার যিনি করছিলেন, যেটা 5টা রাজ্য করছিল, সেই 5টা রাজ্যকেই ইনি আবার 2টা সুপার কিংডম দেন মার্গুলিস। এই মার্গুলিস কি করেন যে ও যে 5টা করছে, ধরো আমি 5টা জিনিস তৈরি করছি, এই 5টাকে জিনিসকে সে আরো সংক্ষিপ্ত করার জন্য সে আরো 2টা সুপার কিংডম দেন, ঠিক আছে। এবার এই 2টা সুপার কিংডম তিনি দিয়েছিলেন ওই সালটি। এরপর আসে জীবজগৎ। জীবজগৎ বা ওই যে আমরা যেমনটা বললাম যে 5 কিংডম, 5 কিংডমকে প্রথমে 2টা সুপার কিংডম দেওয়া হয়। প্রথম সুপার কিংডমের নাম হলো পোকেরিওয়াটা, যার অর্থ হলো, এরপর হলো তোমার কি সুপার কিংডম 2 এর নাম হলো ইউক্যারিওটা। পোকেরিওয়াটা মানে হলো আদিকোষী জীব। পোকেরিওয়াটা যার বাংলা হলো আদিকোষী জীব। পোকেরিওয়াটা মানে কি? আদিকোষী জীব। আর ইউক্যারিওটা মানে প্রকৃত কোষী জীব। পোকেরিওয়াটা মানে আদিকোষী জীব, ইউক্যারিওটা মানে হলো তোমার কি প্রকৃত কোষী জীব। আদিকোষের মধ্যে যদি একটা রাজ্যের অন্তর্ভুক্ত, সেটা হলো মনেরা। একমাত্র মনেরাই হলো আদিকোষী বা পোকেরিওয়াটার অন্তর্ভুক্ত। পোকেরিওয়াটার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হলো এখানে সকল ছোট ছোট জীব যেমন ছত্রাক, ইস্ট, ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো প্রথম রাজ্যের অন্তর্ভুক্ত, যেগুলো আমাদের পরবর্তী লিসনের মধ্যে রয়েছে। এরপর আসি সুপার কিংডম 2। সুপার কিংডম 2-তে 4টা রাজ্য রয়েছে। প্রথম রাজ্য প্রোটিস্টা, পরবর্তী রাজ্য ফানজাই, পরবর্তী রাজ্য অ্যানিমেলিয়া, তারপর হলো প্ল্যান্টি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যদি সিকিউর জন্য কেউ সাজেশন চায়, আমি সর্বপ্রথম তাকে এই সাজেশন দিব যে এই 5টি রাজ্যকে যে আওতাধীন করতে পারবে, এখান থেকে সেই সৃজনশীল প্রশ্ন 100% লিখে আসবে, ঠিক আছে। সিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবজগৎ বা 5 কিংডম। এই 5 কিংডম যে পড়তে পারবে, যে আওতায় করতে পারবে নিজেদের, তারা 100% জায়গাতে প্রশ্ন ক্লিয়ার পাবে। এবং আমরা সকল বইকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য যেই পিডিএফটা রেডি করছি এবং যেইটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণভাবে আমার নিজের হাতে লেখা। তো এই পিডিএফটা তুমি কিন্তু খুব অনায়াসে ডেসক্রিপশনের মাধ্যমে যেভাবে বলা হয়েছে, সেই মাধ্যমে তুমি খুব অনায়াসে কিন্তু নিতে পারবা। এবং এইটা নিলে আশা করি তোমার জীববিজ্ঞান নিয়ে আর কখনো কোনো টেনশন করতে হবে না, এবং জীববিজ্ঞানের একটি সুপার নোট তুমি এটাকে বলতে পারো। আচ্ছা, তো এবার আমরা প্রত্যেকটা রাজ্য নিয়ে একটু আলাদা আলাদাভাবে কথা বলবো। প্রথম ডিএনএ। ডিএনএ এর পথ হলো ডিঅক্সিরাইবোট নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পুনরূপকে ডিঅক্সিরাইবোট নিউক্লিক অ্যাসিড। আরএনএ যার পুনরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হলো আরএনএ এর অর্থ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। অবশ্যই জানবা, এটা তোমার জানার দরকার আছে। এরপর আসি সুপার কিংডম 1, যেটাকে আমরা বলি কি পোকেরিওটা। সুপার কিংডম 1 হলো পোকেরিওটা। আমি যেমনটা বললাম, এরা আদিকোষী। এরা আদিকোষ, অর্থাৎ হলো নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষ বলতে বোঝানো হয় এরা নিউক্লিয়াস সুগঠিত নয়। পোকেরিওটা বা সুপার কিংডম 1-এ বলেছে পোকেরিওটা। পোকেরিওটা হলো এরা আদিকোষী এবং এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়। বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব হলো তোমার কি এই সুপার কিংডম 1 পোকেরিওটা। এরপর আসে রাজ্য 1, অর্থাৎ পোকেরিওটার মধ্যে যে রাজ্য 1 আছে মনেরা, একটি মাত্র রাজ্য, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এভাবে আসে উদ্দীপকে, যেমন এখানে কিছু তোমার উদাহরণ রয়েছে, যেমন নীলাভ, সবুজ, শ্রেবাল, তারপর হলো তোমার ব্যাকটেরিয়া। এই দুইটা নামের মধ্যে যখন একটা ছবি দিয়ে দেয় উপরে বা একটা নাম দিয়ে দিল উপরে, তারপর তোমাকে প্রশ্ন বলে যে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তাদের বৈশিষ্ট্য সমূহ লেখো, ঠিক আছে। তা এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তার নাম সহ এর বৈশিষ্ট্য লেখো। এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম দেখা যায়। এবং 5টা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মনেরা, ফানজাই, প্লাস্টিড, ঠিক আছে। এই 3টা রাজ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে শেষ 2টা রাজ্য
অ্যানিমেলিয়া এবং হলো প্ল্যান্টে মোটামুটি মাঝে মধ্যেই দেখা যায়। তবে 5টা রাজ্যকে আমি সিকিউর জন্য 100% গুরুত্ব দিব এবং আমি এখানে চেষ্টা করছি সর্বোচ্চভাবে লেখার, অন্তত তোমার বইয়ের থেকে অনেক বেটারভাবে লেখার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো মনেরা এরা এককোষী ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হলে ফিলামেন্ট গঠন করে। অনেকে বলে না ফিলামেন্টাস, এই কথাটা আবার নতুন অনেকের কাছে, তো অনেকে বোঝে না, তাই এখানে বলা হয়েছে একটার পর একটা, এখানে একটা, তারপরে একটা, এরপরে একটা, এরপরে একটা, একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে কি হয়েছে, যুক্ত হয়েছে, এটাকে বলা হয় ফিলামেন্ট। এরকম লম্বা জিনিসকে বলা হয় ফিলামেন্ট। ও কলোনিয়ান, অর্থাৎ এই যে মনের রাজ্যের যারা রয়েছে তারা কলোনিয়ান বা একসাথে বসবাস করে। কলোনিয়ান বলতে দলবদ্ধভাবে বসবাস করাকে বোঝানো হয়। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। তাহলে তোমার মনের রাজ্যে কি থাকে, মনের রাজ্যে ক্রোমাটিন বস্তু থাকে, মনের রাজ্যে কি থাকে, ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু মনের রাজ্যে দুইটা জিনিস থাকে না। ফার্স্ট, নিউক্লিওলাস থাকে না এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। তাহলে কি কি থাকে না, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। কোথায়, মনের রাজ্যে বা প্রোক্যারিওটা সুপার কিংডমে। এদের কোষে প্লাস্টিড থাকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলা, এন্টিপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। তাহলে এদের দেহে আর কি কি নেই, সবচেয়ে তোমাকে জানতে হবে যে মনের রাজ্যে কি কি নেই। মনের রাজ্যে নাই হলো নিউক্লিওলাস, তারপর হলো নিউক্লিয়ার পর্দা, তারপর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা। এই জিনিসগুলো কি নাই, এই জিনিসগুলো তোমার মনের রাজ্যে কিন্তু নেই। এই জিনিসটা জানবে, কিন্তু রাইবোজোম আছে এদের দেহে, কি আছে, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, অর্থাৎ মনের রাজ্য, যে মনের রাজ্যের প্রাণীগুলো রয়েছে যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শ্রেবাল, এরা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে কি করে, তাদের কোষ বিভাজন সম্পন্ন করে। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরা খাদ্য গ্রহণ করে কি, কোন পদ্ধতিতে, শোষণ পদ্ধতির মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালেক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। এখন মনের রাজ্যের অন্তর্ভুক্ত যদি উদাহরণ বলে, সেক্ষেত্রে নীলাভ সবুজ শ্রেবাল মনের রাজ্যের অন্তর্ভুক্ত, ব্যাকটেরিয়া মনের রাজ্যের অন্তর্ভুক্ত। প্রশ্নটা এইভাবে থাকতে পারে, ঠিক আছে, নিচের কোনটি প্রোক্যারিওটা উদ্ভিদ, প্রোক্যারিওটা উদ্ভিদ, নিচের কোনটি প্রোক্যারিওটা উদ্ভিদ। অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে, নিচের কোনটিতে নিউক্লিওলাস নেই। সেক্ষেত্রে অপশনে ব্যাকটেরিয়া বা কিছু একটা দেওয়া থাকলো, ব্যাকটেরিয়া থাকলে ব্যাকটেরিয়াতে নিউক্লিওলাস নেই, এই জিনিসটা তোমাকে জানতে হবে। এরপরে আসে সুপার কিংডম 2। সুপার কিংডম 2 হলো ইউক্যারিওটা। ইউক্যারিওটা কয়টা রাজ্যে ভাগ করা হয়েছে, 4টা রাজ্যে। 4টা রাজ্য নিয়ে ইউক্যারিওটাকে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে বা গঠন করা হয়েছে। এখন ইউক্যারিওটা আসলে এরা প্রকৃতকোষী। ইউক্যারিওটা হলো এরা কি, প্রকৃতকোষী। প্রকৃতকোষ মানে হলো নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃতকোষ মানে কি, নিউক্লিয়াস সুগঠিত। এককোষী বা বহুকোষী জীব এরা এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা, ঠিক আছে, কলোনি গঠন করে দলবদ্ধভাবে বসবাস করে, অর্থাৎ তারা একভাবেও থাকে, একাকেও থাকে, আবার কেউ কেউ দলবদ্ধভাবেও বসবাস করে। ফার্স্ট যদি বলি রাজ্য 2 এর কথা, প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আসে। প্রোটিস্টা রাজ্য এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়ান বা ফিলামেন্টাস, ঠিক আছে। তো আমি যেমনটা বললাম যে এই পুরো রাজ্যটাই আসলে যে তোমার কি ইউক্যারিওটা, এই পুরো রাজ্যটাই তোমার কি এককভাবেও কেউ থাকে, কলোনি ভাবেও থাকে। তাই এখানে প্রশ্নটা খুব সহজ। এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, কলোনি ভাবেও থাকতে পারে, এককভাবেও থাকতে পারে, ফিলামেন্ট গঠন করতে পারে এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। যদি প্রোক্যারিওটার কথা বলি, প্রোক্যারিওটাতে সুগঠিত নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার পর্দা নেই। বাট যদি ইউক্যারিওটার কথা বলি, ইউক্যারিওটার মধ্যে প্রোটিস্টা গ্রন্থের যে বিষয়টা আছে, প্রোটিস্টা রাজ্যের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস, প্রোটিস্টা না, শুধু প্রোটিস্টার কথা বললে ভুল হবে, 4টা রাজ্যের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। পরিবৃত্ত মানে এরকম ভাবে 4 সাইনের সার্কেল করার জন্য যে জায়গা লাগে, এই পর্দা দ্বারা কি থাকে। আর ক্রোমাটিন বলতে বোঝানো হলো শক্ত কিছুকে। যেমন তোমরা হয়তো বা অনেক কিছু দেখে দেখবা যে শামুক হয়তো বা দেখে দেখবা, শামুকের উপরে দেখবে উপরে একটা পর্দা থাকে, যে পর্দাটা মানে অনেক হার্ডি একটা খোলস। অথবা কচ্ছপের ছবি দেখে দেখবা, কচ্ছপের উপরে কিন্তু একটা গায়ে একটা খোলস থাকে। এই শক্ত কোনো কিছুকে বলা হয় ক্রোমাটিন। তেলাপোকার গায়েও এই ধরনের ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থেকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে।
মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজনন প্রজনন ঘটে। তাহলে এরা কি করে, ওরা দেখো ওরা করতে হলো দ্বি বিভাজন পদ্ধতির মাধ্যমে, আর এরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করে, এদের অজনন প্রজনন ঘটায়। এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ হলো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে জনপ্রজনন ঘটায়। ঠিক আছে, যেমন হলো আমরা নারী এবং পুরুষ যারা সন্তান করি, তো এই বিষয়টাকে আসলে বলা যায় দুইটা ভিন্ন ধর্ম, দুইটা ভিন্ন গ্যামেট পরস্পরের মাধ্যমে মিলিত হয়ে কি হয়, পরস্পরের মাধ্যমে মিলিত হয়ে জনপ্রজনন ঘটায়, যার মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। কোনো কি ভ্রূণ গঠিত হয় না, এখানে কি হয় না, কোনো প্রোটিস্টা গ্রন্থে কোনো ভ্রূণ গঠিত হয় না, অ্যালুমিনিয়াতে তা গঠিত হয়। আচ্ছা, তো প্রোটিস্টা গ্রন্থের অন্তর্ভুক্ত যদি বলি অ্যামিবা, প্যারামেডিয়াম, প্যারামেসিয়াম, তারপর হলো এককোষী বা বহুকোষী স্রেবাল। এরপর আসে রাজ্য 3 ফানজাই। রাজ্য 3 ফানজাই। ফানজাই থেকে তোমাকে যদি কথা বলা হয়, অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী, অধিকাংশ স্থলজ বা মৃতজীবী বা পরজীবী, দেহে এককোষী অথবা মাইসেলিয়াম মাইসেলিয়াম বলতে বোঝানো হলো, মাইসেলিয়াস বলতে বোঝানো হলো সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। ঠিক আছে, এগুলো নিউক্লিয়াস গঠিত, আমি জানি না। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কাইটিন বলতে আমি আগে ক্লিয়ার করছি যে কাইটিন জিনিসটাকে শক্ত কোনো আবরণ দ্বারা থাকলে সেটাকে কাইটিন বলে। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, তার মানে ফানজাই রাজ্যে খাদ্য শোষণ পদ্ধতিতে ঘটে, ফটোসিনথেসিস পদ্ধতির মাধ্যমে ঘটে না। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এই দেহে, তারপর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইস্ট, পেনিসিলিয়াম, তারপর হলো মাশরুম, এই তিনটা জিনিসই কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত। তোমাকে এই যে মাশরুম বা ইস্ট এগুলো একটা ছবি এঁকে দিবে উদ্দীপকে, বলবে যে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। এরপর আসে রাজ্য 4 প্লান্টি। রাজ্য 4 প্লান্টি। প্লান্টি বিষয়টা কি, প্লান্টের যদি কথা বলি সেক্ষেত্রে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, এরা সবাই আসলে প্রকৃত নিউক্লিয়াস, যেহেতু এরা ইউক্যারিওটার মাধ্যমে গঠিত। ইউক্যারিওটাতে সবাই প্রকৃত কোষ বিশিষ্টই। শালেক সংশ্লেষণকারী উদ্ভিদ এরা। প্লান্টি বলতে বোঝানো হয় গাছপালাকে, আসলে সোজা কথা হলো গাছপালা, বট গাছ, যে কোনো গাছকে প্লান্টি ধরে, যেসব গাছে শালেক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কি করে ফল উৎপাদন করে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এই গাছগুলো। তো এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং শালেক সংশ্লেষণের উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও আছে। এদের জনজনন অ্যানাইসোগেমাস, অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরিক পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমেই যৌন প্রজনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়েট বলতে যেটা বোঝায়। আচ্ছা, এরপরে লাস্ট রাজ্য আসে হলো অ্যানিমেলিয়া। এরপরে লাস্ট রাজ্য আসে হলো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কি, এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জ্বর, কোষ প্রাচীর, আর তারপর হলো কি প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অথবা পরভোজী এবং খাদ্য গলাধ্যকরণ করে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত জনজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। উদাহরণ হিসেবে বলতে পারি প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী। এরপর আসে একটি সাল, যে সালটা হলো 2004। এই সালটা এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ। এই সালটিতে ঘটেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়া, এখানে বলেছে স্মিথ আর কি, ওনার নাম এটা পুরোটাই, ঠিক আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে টমাস ক্যাভলিয়া তোমার কি স্মিথ, তিনি কাজ করেছেন কি জীবজগতের প্রোটিস্টা, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা দুই ভাগে ভাগ করেন। মনে রাখে ব্যাকটেরিয়ার রাজ্য হিসাবে পুনর্নাম করেন। মনে রাখে কি ব্যাকটেরিয়ার রাজ্য হিসাবে পুনর্নাম করেন। এভাবে তিনি জীবজগৎকে 6টি রাজ্যে বিভক্ত করেন। আচ্ছা, এরপরে আসে আর্কিগোনিয়াম বা এখানে ওই মাঝখানে একটা জাস্ট একটা লাইন দিচ্ছে, আর্কিগোনিয়াম ছিল হলো তোমার মেন টপিক হলো এইটা ছিল আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম অর্থাৎ এখান থেকে আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সুপুষ্পক, যেমন হলো তোমার উন্নত, যেমন প্লাস্টি আর কি। আচ্ছা, প্লান্টি কি, প্লান্টি হলো তোমার বায়োফাইমাইট, কি বায়োফাইটা। আর আরেকটা বিষয় হলো
ট্রাকিওফাইটা। বায়োফাইটা হলো পানির সংবহন তন্তুবিহীন উদ্ভিদ, যেমন হলো মজবর্গীয় উদ্ভিদ আর পানি সংবহন তন্তু বিশিষ্ট উদ্ভিদ। ঠিক আছে, এর মধ্যে রয়েছে ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজ জাতীয় উদ্ভিদ, তারপর আবৃতবীজ জাতীয় উদ্ভিদ। এরপরে আসে হলো শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টি। এর মধ্যে দ্বিপদ নামকরণ গুরুত্বপূর্ণ, বাট সেই 5টি যে রাজ্য তোমাদের দিছি, এই 5টা রাজ্য যারা ক্লিয়ার করে দিতে পারবে তাদের আর কোনো সমস্যা হবে না। এই কয়টা টপিক পড়লে আর তোমার কোনো ঝামেলা কখনোই হবে না। এখন এই বিষয়টা একটু কথা বলি। শ্রেণীবিন্যাসের প্রধান ধাপের কথা বলি। রাজ্য 1, রাজ্য 1-এর অ্যানোমেলিয়া। কারণ সুকেন্দ্রীয় কোষ বিশিষ্ট। না ইতে গেছে, গোসল করতে গেছে। রাজ্য 1-এ বলা হয়েছে অ্যানোমেলিয়া বা লাস্ট রাজ্য অ্যানোমেলিয়া। কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী, পর্বজী ও জটিল টিস্যুতন্ত্র আছে। তারপর হলো পর্ব হিসাবে যদি বলি, তো রাজ্য, পর্ব, শ্রেণী টোটাল হলো 7টিতে ভাগ করছে। আমি 7টিকে যদি তোমাকে একটু দেখাই, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গত্ত, গণ, প্রজাতি, এই 7টি। এই 7টি বিষয় যদি একটু কথা বলতে চাই, 7টির কারণ রাজ্য অ্যানোমেলিয়া ধরো, অ্যানোমেলিয়া রাজ্য হলো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী, পর্বজী ও জটিল টিস্যুতন্ত্র। তারপরে যদি কথা বলি পর্ব, পর্ব হলো কর্ডাটা, এটা একটা মানুষ। আজকে আমরা মানুষ হলো অ্যানোমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কর্ডাটার পর্বের প্রাণী। কারণ কেন কর্ডাটা পর্বের প্রাণী আমরা? কারণ জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড বলতে যে আমাদের মেরুদণ্ড যেটা বোঝায়, পিছে একটা, সেটাকে বোঝানো হয়। আচ্ছা, তারপর হলো তোমার আমরা হলো শ্রেণী হিসাবে হলো ম্যামোলিয়া শ্রেণীর প্রাণী। কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে। এরপরে আমরা মানুষ হলো তোমার প্রিমেট বর্গের প্রাণী। কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ মানে উপেশা, দৃষ্টিশক্তি বেশি উন্নত। তারপর গত্ত হলো হনোমিডা গত্তের প্রাণী আমরা, বা এর কারণ হলো কারণ শিম্পাঞ্জি, গরিলা, তারপর ওরাংটং, ঠিক আছে, প্রভৃতির সাথে সাদৃশ্য আছে আমাদের। আর আমরা গত্তের কথা হলো গণের প্রাণী আমরা। কারণ হিসাবে দেহের অনুপাতের মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুপাশে হাঁটতে পারে। তারপর প্রজাতি হলো আমরা হোমোসাপিয়েন্স কেন আমরা? কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমোগণ এবং অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তাই আমরা হোমোসাপিয়েন্স গত্তের প্রাণী, অর্থাৎ মানুষ হোমোসাপিয়েন্স গত্তের প্রাণী। এবার আসে রাজ্যের উপসেট পর্ব হলো তোমার কি? রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণীর উপসেট হলো বর্গ, বর্গের উপসেট হলো গত্ত। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে তোমাদের এই পদ্ধতিটি ভালো, এটাকে আমরা দ্বিপদ নামকরণ বলে থাকি। এই যে দ্বিপদ নামকরণ। এবার প্রশ্ন এভাবে থাকতে পারে, দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণ কাকে বলে? একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথম অংশটি তার গণ্যের নাম, দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নামকরণ বলে। ঠিক আছে, তারপর আসে দ্বিপদ নামকরণ পদ্ধতি। নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হয়, প্রথম কথা। তারপর সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ঠিক আছে, ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে জাকেরেমা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। এরপর 2, বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি। 3 নম্বর বিষয় হলো জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নামে দুটি পৃথক জীবের জন্য ব্যবহার অনুমতি নেই। তারপরে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হতে হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে। তার বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়
সর্বদা ইতালি অক্ষরে লিখতে হবে। তারপরে এফ, হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমো সাপিয়েন্স ক্যারোলাস লিনিয়াস করেছে, তাই লিনিয়াস, এবং করেছিলেন হলো 1754 সালে। তারপর হলো অরিজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, ক্যারোলাস লিনিয়াস করেছেন, যার করেছেন হলো 1753 সালে। এখানে এল লিনিয়াসে এখানে বলেছে লিথিয়ানের নামের সংক্ষিপ্ত রূপ, অ্যাকচুয়ালি হবে লিনিয়াম। আচ্ছা, এরপর আসি কিছু দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ হলো ধানের বৈজ্ঞানিক নাম হলো অরিজা স্যাটিভা। এখন প্রশ্ন থাকতে পারে ধানের বৈজ্ঞানিক নাম কি, তারপরে পাটের বৈজ্ঞানিক নাম কি, তারপর আমের বৈজ্ঞানিক নাম কি, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, শাপলার বৈজ্ঞানিক নাম কি, জবার বৈজ্ঞানিক নাম কি, আলুর বৈজ্ঞানিক নাম কি, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি, সিংহের বৈজ্ঞানিক নাম কি, বাঘের বৈজ্ঞানিক নাম কি, কাতল মাছের বৈজ্ঞানিক নাম কি, কলেরা জীবনের বৈজ্ঞানিক নাম কি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈজ্ঞানিক নামগুলো আছে এখানে সেগুলো উপস্থাপন করা হয়েছে। তারপর ম্যালেরিয়া জীবনের বৈজ্ঞানিক নাম কি, আরশোলার বৈজ্ঞানিক নাম কি, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি, ইলিশের বৈজ্ঞানিক নাম কি, কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি, তারপর দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি। এই হলো আমাদের দ্বিতীয় সম্পূর্ণ অধ্যায়টি ক্লিয়ারলি বললাম যে এখানে এই জিনিসগুলো পড়লে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে আমি সেটা ক্লিয়ার করলাম, তো তুমি ইজিলি পড়তে পারবে। অর্থাৎ এই একটি নোট, একটা মাস্টার নোট তুমি বলতে পারো। এই মাস্টার নোটটি পড়লে তুমি এখানে খুব অনায়াসে যে কোনো এমসিকিউ উত্তর করতে পারবা, যে কোনো সিকিউ তুমি এখান থেকে উত্তর করতে পারবা। যদি কারো এই মাস্টার নোটের পিডিএফ ফাইল লাগে, কি ফাইল? পিডিএফ ফাইল, তাহলে ডেসক্রিপশনে বলাই হয়েছে পিডিএফ ফাইল নেওয়ার পদ্ধতি কি। তোমরা চাইলে ডেসক্রিপশন চেক করে সেখান থেকে খুব অনায়াসেই সেই নিয়ম অনুসরণ করে পিডিএফ ফাইল নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।